নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন। নিম্ন আদালতের বিচারককে সরানোর নির্দেশ হাইকোর্টের। তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না বললেন ভারতীয় হাই কমিশনার। সব স্থলবন্দর সচল করতে একমত ঢাকা ও দিল্লি। 6 মাসে কোনো বিচার বহির্ভূত হত্যা নেই, 72-এর সংবিধানকে সামনে রেখেই সংস্কার হবে বললেন আইনমন্ত্রী। সবখানে দলীয়করণের অভিযোগ নাহিদের। মার্কিন মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া ইসরায়েল আলোচনা শুরু। উত্তেজনা নিরসন ও স্থায়ী নিরাপত্তা চুক্তির পথ তৈরির লক্ষ্য। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সাথে 4 আসামিকে যাবজ্জীবন এবং 10 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এদিন সঠিক রায় দিতে না পারায় নিম্ন আদালতের বিচারককে বিচারিক কার্যক্রম থেকে সরানোর নির্দেশও দেন হাইকোর্ট। এর আগে এই হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে উপস্থাপনের মধ্য দিয়ে এই শুনানি শুরু করে। এই মামলার যে রায় দিয়েছে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদ সম্পর্কে একটা পর্যবেক্ষণ দিয়েছেন এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, রায়ের বিষয়ে বিস্তারিত জানাবেন, আর আদালত তো পর্যবেক্ষণও দিয়েছে, কি বলছে সেখানে? ঠিক কিছুক্ষণ আগেই সেই ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান হত্যার যে রায় সেটি ঘোষণা করলেন হাইকোর্ট। এবং রায়ে যেটি বিষয় বলা হয়েছে যে যারা 16 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তাদের মধ্যে 10 জনকে খালাস দেওয়া হয়েছে, 4 জনকে যাবজ্জীবন এবং 2 জনকে মৃত্যুদণ্ড কিন্তু বহাল রাখা হয়েছে। এবং অবজারভেশনে আদালত বলেছেন যে বিচারিক আদালত এই রায় ঘোষণা করেছিলেন এবং যে বিচারপতি এই রায় ঘোষণা করেছিলেন সেই বিচারপতির তিনি আসামিদের সম্পৃক্ততার বিষয়টি সঠিকভাবে যাচাই করতে পারেননি, বিধায় তার বিচারিক ক্ষমতা কিন্তু কেড়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করারও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়ে পুরো প্রক্রিয়া আমরা শুনেছি, আদালতের অবজারভেশন দেখেছি যে 2019 সালের 6 এপ্রিল শিক্ষার্থী নুসরাতকে যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল ছাদের ওপরে, সেই মাদ্রাসা শিক্ষার্থী এবং সে মাদ্রাসারই ছাদের ওপরে তাকে আগুন দেওয়া হয়েছিল শরীরে এবং সেই দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং সেই চিকিৎসাধীন অবস্থায় 3 দিন পরে 10 এপ্রিল সেই নুসরাত কিন্তু মারা যায় এবং তারপরে সেখানকার ফেনীর যে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল কিন্তু 16 জনকে ফাঁসিয়ে দিয়েছিলেন এবং সেই রায়ের পর দীর্ঘ প্রায় একটা বিশাল সময় পার হয়ে গেছে এবং এই মামলাগুলো আসলে বিচারিক প্রক্রিয়া অনেকটা ধীরগতি হয়ে গিয়েছিল, যার জন্য এই খুব সাম্প্রতিক সময়ে কিছু আলোচিত ঘটনা ঘটেছে নারী ও শিশু নির্যাতনের বিষয়ে এবং তার প্রেক্ষিতেই কিন্তু প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছিলেন এবং সেই বেঞ্চে কিন্তু আজকে রায় ঘোষণা হলো এবং এই বেঞ্চে গত মাসের 28 তারিখ এই মামলার নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় এবং 20 আগস্ট সেই শুনানি শেষ হয়েছে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এবং আজকের দিন ধার্য করা হয়েছিল। আজকে ঠিক সকাল 10:30 নাগাদ রায় পড়া শুরু হয়েছে এবং 1টার আগ মুহূর্তে কিন্তু রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে নুসরাতের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেখানে আছেন আমাদের ফেনী সহকর্মী
ইয়াসিন আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইয়াসিন, সেখানকার তথ্য কি আছে আমাদেরকে জানাবেন। হাসান, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ফেনী সহ সারা বাংলাদেশকে যে হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছিল, যে মানুষের হৃদয় যে রক্ত করা হয়েছিল, যে ফেনীর নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড, তো সে হত্যাকাণ্ডের আজকে রায় প্রদান করা হয়েছে। যে আপনি জানাচ্ছিলেন এখানে যে রাফির ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে 16 জনকে আসামি করে যে মামলা দায়ের করেছিল, সেই মামলার প্রেক্ষিতে নিম্ন আদালত সেখানে 16 জনকে সেখানে মৃত্যুদণ্ড প্রদান করে। তো দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজকে হাইকোর্টের ডেথ রেফারেন্স এবং আপিল বিভাগের যে রায়ের যে বিষয়টি দেখা যায় সেটি হচ্ছে 2 জনকে মৃত্যুদণ্ড এবং 4 জনকে যাবজ্জীবন, 10 জনকে খালাস প্রদান করা হয়। তো এই রায়ের পরে আমরা নুসরাত জাহান রাফির মায়ের সাথে আমরা কথা বলেছি। তিনি সকাল থেকে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তিনি সময় পার করেছেন। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে এই রায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার বক্তব্য হচ্ছে যে আমার মেয়েকে যে হত্যা করা হয়েছে সেটি আজকে এই রায়ের মাধ্যমে সেটি আজকে প্রমাণিত, এবং তিনি আল্লাহ দরবারে তিনি শুকরিয়া আদায় করেন। তবে রাফির ভাই এবং বাবা কে আমরা এখানে পাইনি, এবং স্থানীয় যে জনসাধারণ রয়েছে তাদেরও করার কোনো আমরা বক্তব্য নিতে পারিনি। অনেকে অনীহা প্রকাশ করেন। তবে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে, পর্যাপ্ত পুলিশ রয়েছে। এই ছিল নুসরাত জাহান রাফির বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাবে স্টুডিওতে রুবার কাছে। রুবা। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতির উপর তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ও অর্থনৈতিক দুটি দিকই রয়েছে। গণতন্ত্রের রাজনৈতিক ইস্যু থাকবেই, তবে সাধারণ মানুষ উন্নয়ন চায় বলেও জানান তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে স্থল বর্ডার ফাংশনাল করা, বর্ডার হাট চালু করা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন হাইকমিশনার। বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, এবং আমার বিশ্বাস আমাদের হাইকমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। Politics will continue in its own way, but business সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব, and I have no doubt আগামী দিন it is very positive. Let it take its own time and let us work together. বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি বর্জ্য ব্যবস্থাপনা পানি সরবরাহ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র সরকার, জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব, এবং আমি আবারও রিপিট করছি, আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি। দুপুরে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করেই জনপ্রিয়তা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে আসেন রুহুল কবির রিজভী। আর এ উপলক্ষেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, স্লোগানে মুখরিত চারপাশ। নেতারা বলেন, রিজভীর মতো একজন ত্যাগী নেতাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করায় তৃণমূল উজ্জীবিত হবে। এই রিজভী আহমেদকে এই পদায়ন করা ভারপ্রাপ্ত মহাসচিবে এটি তৃণমূলের নেতাকর্মীদের অবশ্যই উৎসাহিত করবে। দলের কান্তি লগ্নে খুব পেয়েছি এরকম একজন মানুষ, জনাব রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা খুশি। শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে।
এবার স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক না থাকায় বিশৃঙ্খলা ছাড়াই মনোনীত প্রার্থীরা জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন, কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না। তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে বলেন। ত্যাগী ও যোগ্যদেরই মূল্যায়ন করবে বিএনপি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সংবিধান সংস্কারের বিষয়ে ৭২-এর সংবিধানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সিরডাপ মিলনায়তনে সিজিএস সংলাপে তিনি বলেন, গত ৬ মাসে বিচার বহির্ভূত হত্যার ঘটনা নেই। মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিকার প্রতিরোধ আইন বিগত সময় এলোমেলো ছিল উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এই আইনগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই সংসদের প্রথম অধিবেশনে প্রস্তাব করেছিলাম সংবিধান সংস্কারের জন্য একটি কমিটি করব এবং এটা পাবলিক কনসালটেশনে যাব। এখানে আমাদের যে কোনো সংবিধান সংস্কারকে বা সংবিধান সংশোধনকে একটা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। সেই টেস্টটা হলো বেসিক স্ট্রাকচার থিওরি কনস্টিটিউশনের, যেটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতীর মামলায় 1972-তে ডিসাইড করে দিয়ে গেছেন। বেসিক স্ট্রাকচার থিওরি সেটা আমাদের দেশের সংবিধানে সাংবিধানিক মামলার রায়গুলোতে, বিশেষ করে ৮ম সংশোধনের রায়গুলোতে অ্যাডাপ্ট করে গেছেন। ফলে আমরা যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে যাই না কেন, সেই অ্যামেন্ডমেন্টের জায়গায় আমাদের মাথায় ওইটাও রাখতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকারের ১৮০ দিনে অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। শিক্ষাঙ্গনে অস্থিরতা এবং বিরোধী দলের শিক্ষার্থীদের উপর ছাত্র দলের দমন পীড়ন ঘটেছে। পররাষ্ট্রনীতিতেও বিএনপি সরকারের আত্মবিশ্বাসের অভাব রয়েছে। ১১ দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেয়া হবে বলেও জানান তিনি। কখনো দেখি প্রবল আত্মবিশ্বাসী, কখনো কিংকর্তব্য বিমূঢ়। অনেকগুলা তাদের প্রতিশ্রুতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছে। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। মেগা প্রকল্প তারা বলছিল মেগা প্রকল্প নিবে না, তারা শিক্ষা স্বাস্থ্য এগুলোতে ইনভেস্ট করবে, অবকাঠামোতে তারা ইনভেস্ট করবে না, কিন্তু আমরা দেখছি তার বেশ বড় কয়েকটি মেগা প্রকল্প তারা নিয়েছে। শিল্পে গ্যাস সংকটের প্রভাব এবার পড়ছে ব্যাংকিং খাতেও। নিয়মিত গ্যাস না পাওয়ায় অনেক কারখানায় উৎপাদন 40% পর্যন্ত কমেছে, কোথাও বন্ধ রয়েছে কাজ। এতে আয় কমে ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না উদ্যোক্তারা। মাত্র 1% ডাউন পেমেন্ট ঋণ পুনঃতফসিলের সুযোগ থাকলেও নগদ অর্থের অভাবে অনেকে সেটিও নিতে পারছেন না। ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবি আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। গেল কয়েক মাস ধরে চলা জ্বালানি খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী পোশাক, সিরামিক ও ইস্পাত শিল্প। পর্যাপ্ত গ্যাস না মেলায় কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা কমে ঠেকেছে অর্ধেকে। জ্বালানি সংকটে সময় মতো অর্ডার দিতে পারছে না অনেক কারখানা। উৎপাদন বন্ধ রেখে কর্মীদের ছুটিতে রাখছে কিছু প্রতিষ্ঠান। তথ্য বলছে এতে ক্ষতি হচ্ছে প্রতিদিন প্রায় 2000 কোটি টাকা। আয় কমলেও মজুরি, সার্ভিস চার্জ ও ঋণের সুদ দিতে হচ্ছে। ফলে ঋণ পরিশোধে সক্ষমতা কমে বাড়ছে খেলাপি ঋণের ঝুঁকি। হঠাৎ করে এনার্জি ক্রাইসিস হওয়া, এলএনজি অ্যাভেলেবিলিটি স্কেয়ার্স হয়ে যাওয়া, দিস উইল পুট ফার্দার প্রেশার টু দ্য ইকোনমি। আরও লোক কর্মসংস্থান হারাবেন, আরও লোক বিজনেসম্যানরা কিন্তু আরও ব্যাংকে ডিফল্টেড হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে হলো জ্বালানি। তো জ্বালানির নিশ্চয়তা যদি আমরা না পাই এবং জ্বালানি যখন আমরা পাবো না, তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি চলবে না। আমাকে যদি আপনি টাকা দেন, নীতি সহায়তা দেন, কিন্তু জ্বালানি না দেন, তাহলে কিন্তু আমার কোনো কাজই হবে না। গত মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 6 লাখ কোটি টাকা। পাহাড় সম ঋণ কমাতে 1% ডাউন পেমেন্টে পুনঃতফসিলের পথ খুলে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে আয় না থাকায় এই সুযোগও হাতছাড়া হচ্ছে উদ্যোক্তাদের। এতে খেলাপি ঋণ 6 লাখ কোটি টাকা ছড়ানোর আশঙ্কা দেখছেন ব্যাংকাররা। তো এই যে কন্টিনিউয়াস যে টানা পোড়ানোর মধ্যে চলতেছে, তো এইভাবে ডেফিনেটলি কোনো একজন ব্যবসায়ী ইনভেস্ট করবে না। তো অনেকে দেখুন ডাউন পেমেন্টটা যে করেছে 1%, সেটা কিন্তু 1% দিয়েছে, বাকি 1% এখন দিতে পারছে না। তো সাহেব ওগুলো আবার এনপিএলে যোগ হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের জুরিসডিকশনের মধ্যে যে বিষয়গুলো পড়ে সেগুলোকে অ্যাড্রেস করবে এবং অন্যান্য যে পার্টগুলো আছে সরকারের অন্যান্য অর্গান বা অন্যান্য রেগুলেটর যদি সেই বিষয়গুলো নিশ্চিত করতে পারে, তবে সমষ্টিকভাবে আমরা বিনিয়োগের ক্ষেত্রে একটা গতি দেখতে পাবো। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে কারখানা সচল করা না গেলে শুধু শিল্প খাত নয়, পুরো ব্যাংকিং ব্যবস্থায় আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখছেন খাত সংশ্লিষ্টরা।
আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। 2026-27 অর্থ বছরে সরকারের বিশাল রাজস্ব সংগ্রহের পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। রাজধানী ধানমন্ডিতে সরকারের 6 মাসের কার্যক্রমের ওপর পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চলতি অর্থবছরে প্রায় 6,95,000 কোটি টাকার যে উচ্চাভিলাষী কর আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন করা কঠিন হবে। একই সাথে প্রাক্কলন অনুযায়ী বছর শেষে এই কর আহরণে অন্তত 1.5 লাখ কোটি টাকার ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। যদি সাশ্রয়ের জায়গাটা মাত্র 40,000 কোটি টাকা, তাহলে আমি আগামী 6 মাস 8 মাসে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি সেটাকে আমি কি দৃষ্টিতে দেখব? অর্থনৈতিক পুনরুদ্ধারের যে প্রক্রিয়া, এইটা প্রলম্বিত হবে। যারা যারা মনে করেছিলেন যে 1 বছরের ভিতরে অর্থনৈতিক উত্তরণের প্রক্রিয়াকে সমাপ্ত করে 2 নম্বর বছরে যে আমরা প্রবৃদ্ধির দিকে আগাবো, এইটা অতি কথনের মতোই শোনা যাবে এখন। যাত্রাবাড়ী থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র সহ 4টি আগ্নেয়াস্ত্র 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মিন্টো রোড ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ওয়ারি এলাকার শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলের ভাই সজীব সহ 5 জনকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যে গ্যান্ডারিয়া একটি বাসায় অভিযান চালিয়ে 4টি অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ। মূলত গেল 2রা মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করার ঘটনার তদন্তে 3টি অভিযানে এ পর্যন্ত 9টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, যার 4টি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র। গত 2 মাসে অভিযান করে 16টি অস্ত্র উদ্ধারের কথা জানায় পুলিশ। 4টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 12 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়াও আসামিদের অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয় এবং আসামিদের ব্যবহৃত 6টি স্মার্টফোন জব্দ করা হয়। এই 4টি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র পুলিশের ব্যবহৃত অস্ত্র। চলতি বছরের অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করবেন বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে এটিজেএফবি সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। তাত্ত্বিক স্থাপনাও আছে, আবার আমাদের পর্যটকরা যাচ্ছে দেখার জন্য। 2 মন্ত্রণালয় অঙ্গাঙ্গিভাবে জড়িত, মকা এবং মকেট, আমরা যদি শর্ট ভার্সনে বলি, এই দুটো এমইউ করে আমরা এই কাজগুলি শুরু করতে চাই। মার্কিন মধ্যস্থতায় আবারও শুরু হয়েছে সিরিয়া ইসরায়েল নিরাপত্তা আলোচনা। লক্ষ্য উত্তেজনা কমিয়ে স্থায়ী নিরাপত্তা চুক্তির পথে ফেরা। তবে তুরস্কের সামরিক উপস্থিতি, গোলান মালভূমি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সিরিয়ার সামরিক সক্ষমতাই আলোচনায় বড় বাধা। একদিকে আকাশে ইসরায়েলি হামলা, অন্যদিকে তুরস্কের সঙ্গে বাড়ছে টানাপোড়েন। আশঙ্কা নতুন করে যুদ্ধের ময়দান হতে পারে সিরিয়া। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ কূটনীতির টেবিলে দামেস্ক ও তেল আবিব। জর্ডানে মার্কিন মধ্যস্থতার মুখোমুখি সিরিয়া ইসরায়েল। বৈঠকে অংশ নেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গুফম্যান সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সাম্প্রতিক উত্তেজনা কমানো এবং স্থায়ী নিরাপত্তা চুক্তির পথে ফেরাই এই সংলাপের লক্ষ্য। তবে আলোচনার টেবিলে স্পষ্ট হয়েছে 2 পক্ষের মতপার্থক্য। ইসরায়েলি হামলা বন্ধ, দখল করা অবস্থান থেকে সেনা প্রত্যাহার এবং 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি পুনর্বহাল চায় সিরিয়া। একই সঙ্গে গোলান মালভূমির উপর নিজেদের সার্বভৌমত্বের দাবিও পুনর্ব্যক্ত করেছে দামেস্ক। ফলে তাৎক্ষণিক উত্তেজনা কমাতে আলোচনা শুরু হলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির পথে রয়েছে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সিরিয়াকে ঘিরে ইসরায়েল ও তুরস্কের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করছে। আসমাতুল্লি, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।